হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আমি তোমাদের বায়োলজি ডিরেক্টর পলাশ পটনায়ক তোমাদের সাথে। আমরা প্রিভিয়াস অলরেডি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, যেটা জিএনএম 2024 নার্সিংয়ের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে বায়োমলিকিউলস বা জৈব অণু। এই চ্যাপ্টারে একটা পার্ট 1 ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা ওটা দেখবে এবং দেখার পরে ওটা নোট ডাউন করবে কপিতে। আজ আমরা ওই বায়োমলিকিউলস বা জৈব অণুর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব এবং এটার লাস্ট পার্ট। এটা হলে আমাদের বায়োমলিকিউলস বা জৈব অণু চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করা যাক। আচ্ছা, আমরা মোটামুটি ভিটামিনের আগে অবধি করে নিয়েছিলাম। আজ আমরা পড়বো ভিটামিন আর খনিজ মৌল বা মাইক্রোনিউট্রিয়েন্টস, আর কিছু কিছু ছোটো ছোটো টপিক আমরা দেখব। ফার্স্ট অফ অল আসছে, যদি আমরা টাইপস অফ ভিটামিন দেখি, ক্লাসিফিকেশান, যদি দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে দুরকমভাবে ভাগ করা যায়। আমি যদি ভিটামিনের ক্লাসিফিকেশান করি, তাহলে আমরা কি দেখব? এক, জলে দ্রবণীয়, আর দুই হবে তেলে দ্রবণীয় ভিটামিন। এই যে জলে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় বলছি, এই জলে দ্রবণীয় মানে এটা জলে দ্রবীভূত হবে, আর তেলে মানে এটা তেলে দ্রবীভূত হবে, কিন্তু জলে দ্রবীভূত হবে না। এর মধ্যে যদি আমি টাইপস করি, এই জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ছে দু রকমের ভিটামিন দেখতে পাবো। একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর পাবো কি ভিটামিন বা ভিটামিন সি। তেলে দ্রবণের মধ্যে আমরা কি পাবো? তেলে দ্রবণের ভিটামিনের মধ্যে আমরা পাবো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, আর ভিটামিন কে। বোঝা গেছে না? এবার আমরা প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তার ভূমিকা, গুরুত্ব এবং তার অভাবে কি কি রোগ হয় সেগুলো পড়বো। এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এবার শুরু করা যাক। এক এক করে আমরা শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিই তেলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে এর ভূমিকা, গুরুত্ব। ঠিক আছে, কি বললাম? ভিটামিন এ, রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম? রেটিনল। এর ভূমিকা বা গুরুত্ব কী করতে পারে, মানে এটা আমাদের কী কাজে সাহায্য করে? এই ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধির সাথে, দেহের আমাদের যে দেহ, সেই দেহের যে স্বাভাবিক বৃদ্ধি তার সাথে সম্পর্কিত, তার স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। আর কি করে? আর এই ভিটামিন, এই যে আমাদের রড কোষ, কোন কোষ আমরা পড়ি, চোখে রয়েছে, সেই রড কোষ আছে চোখের মধ্যে, রড কোষ আমরা জানি, সেই রেটিনার যে রড কোষ সে তার গঠনে সাহায্য করে। রেটিনার যে রড কোষ রয়েছে সেই রড কোষের গঠনে সাহায্য করে। বোঝা গেছে? আচ্ছা, এবার কি পড়বো আমরা? এবার আমরা পড়বো এর অভাবজনিত লক্ষণ। যদি ভিটামিন এর অভাব হয় তাহলে কি কি রোগ হয়ে যাবে? অভাব, এর অভাবে কি কি রোগ হয়? এই ভিটামিন এর অভাবে আমাদেরকে, আমরা সবাই একটা জানি, কালের রাতকানা। আর কি হয়? ফিনোড্রাম। আর কি হয়? টোট স্কিন, জেরোপথ্যালমিয়া। এই সব কিছু কিসের জন্য হয়? এই সব কিছু ভিটামিন এর অভাবের জন্য
হয়ে থাকে। বোঝা গেছে? এবার আমরা কি করব? এবার আমরা পড়বো ভিটামিন বি। কি বললাম? ভিটামিন বি রাসায়নিক নাম কি? ভিটামিন বি এর রাসায়নিক নাম, সরি ভিটামিন বি নয়, আমরা এরপর পড়বো ভিটামিন ডি। আমরা আগে তো তেলে দ্রবণে করছি এডিই কে, বিটা পরে করছে। এডিই কে আগে করে নিই তেলের দ্রবণীগুলো, তারপরে আমরা জলের দ্রবণী করবো বি কমপ্লেক্স সি। আমরা ভিটামিন এ করেছি যেটা তেলের দ্রবণীয়, আর একটা ভিটামিন ডি করবো যেটাও তেলের দ্রবণীয়। এর রাসায়নিক নাম কি? এই ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। বোঝা গেছে? আচ্ছা, এর ভূমিকা কি? মানে এই যে ভিটামিন ডি, এই ভিটামিন আমাদের কি কাজে সাধারণত কাজে লাগে? যদি আমি এর ভূমিকা করি তাহলে এই কী কাজে লাগে? এই ভিটামিন ডি অস্থি ও দাঁতের গঠনে সাহায্য করে। আমাদের যে হাড় আর দাঁত এর গঠনে সাহায্য করে। লিখব অস্থি ও দাঁতের গঠনে সাহায্য করে। আর কি করতে পারে ভিটামিন ডি? এই ভিটামিন আমাদের যে অন্ত্র আছে, সেই অন্ত্রে ক্যালসিয়াম আর ফসফরাসের শোষণে সাহায্য করে। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। আর কি করে? আর এই ভিটামিন অস্থি এবং রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। আমাদের যে হাড় আছে আর রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। অস্থি ও রক্তে কি করে? ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। হয়েছে? ভিটামিন এর অভাবে আমাদের কি রোগ হয়ে থাকে? এর অভাবজনিত লক্ষণ কি? মানে যদি ভিটামিন এর অভাব হয় তাহলে কি রোগ হবে? অভাবজনিত লক্ষণ। ভিটামিন ডি এর অভাবে কি হবে তাহলে? ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে ছোটদের ক্ষেত্রে রিকেট আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। ছোটদের কি হবে? রিকেট, আর বড়দের কি হবে? অস্টিওম্যালেসিয়া। হয়েছে? এটা হচ্ছে ভিটামিন ডি। এরপরে আমরা কি পড়বো? আরও একটা তেলের দ্রবণের ভিটামিন পড়বো, যার নাম হচ্ছে ভিটামিন কে, ই, সরি ভিটামিন ই। এডি হয়েছে, এরপরে ভিটামিন ই করবো, তারপরে ভিটামিন কে করবো। কি বললাম? ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন ই তার রাসায়নিক নাম কি হয়ে যাবে? টোকোফেরল। টোকোফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এই যে ভিটামিন ই বললাম, এই ভিটামিন ইর কাজ কি, ভূমিকা কি? কিসে সাহায্য করে ভিটামিন ই? প্রথমত ভিটামিন ই দুগ্ধ ক্ষরণ বৃদ্ধি করে। দুগ্ধ ক্ষরণ বৃদ্ধি করে। আর কি করতে পারে? গর্ভপাত হয়, যে অ্যাবর্শন হয়ে যায় না, সেই গর্ভপাতটাকে রোধ করে। বোঝা গেছে? আচ্ছা, এই ভিটামিন ই যদি অভাব হয় তাহলে কি হবে? দেখো, দুগ্ধকরণ করছিল, যদি অভাব হয় তাহলে কি? দুগ্ধকরণ হ্রাস হবে। আর গর্ভপাতকে রোধ করছিল, তার মানে যদি এটা অভাব হয়ে যায় তাহলে কি হবে? গর্ভপাত হবে, তার মানে কি? বন্ধ্যাত্ব তৈরি হবে। তাহলে অভাবজনিত লক্ষণ কি হবে? অভাবজনিত লক্ষণ কি হবে? এর ফলে
বন্ধ্যাত্ব হবে, আর কি হবে, দুগ্ধক্ষরণ হ্রাস হয়ে যাবে। দুগ্ধক্ষরণ হ্রাস হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো আমরা ভিটামিন কে। এরপরে আমরা পড়বো ভিটামিন কে। তো শুরু করা যাক। ভিটামিন কে, ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইনন। কি বললাম? ন্যাপথোকুইনন। একে ফাইলোকুইননও বলে অনেকে, দুটোই ঠিক। ন্যাপথোকুইনন আর ফাইলোকুইননও হতে পারে। আর কি বললাম? এর ভূমিকা কি? যদি ভিটামিন কে থাকে তাহলে কি করে? এ কি করে আমাদের যে রক্তে প্রথ্রম্বিনের মাত্রাকে স্বাভাবিক রাখে, আর কি করে রক্ত তঞ্চনে সাহায্য করে। এ কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে যদি অভাবজনিত লক্ষণ তাহলে কি হবে? রক্তক্ষরণ বন্ধ হবে না, এরকম ব্যাপারটা হবে, রক্তক্ষরণ ব্যাহত হবে, রক্ততঞ্চন ব্যাহত হবে। এর ফলে কি হয়? রক্ততঞ্চন ব্যাহত হবে। ব্যাহত হবে। বোঝা গেছে? এরপরে আসছি আমরা জলে দ্রবণে ভিটামিন দুটো আছে, বি কমপ্লেক্স, সি। বি কমপ্লেক্স কেন বলা হচ্ছে? যেহেতু অনেকগুলো ভিটামিনের অনেক সাব ক্লাস আছে, বি1, বি2, বি3, তাই ওগুলো সবগুলো মিলে তৈরি হয় বলে বি কমপ্লেক্স বলা হয়। আর বি আর ভিটামিন সি, আগে ভিটামিন সিটা করে নিই। আচ্ছা, জলের দ্রবণে দুটো আছে, তার মধ্যে কী কী আছে বললাম? ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আমরা একটা সিটা করে নিচ্ছি, তারপরে শেষে আমরা ভিটামিন বি করব। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কী কাজ করে তাহলে? যে ভিটামিন সি, যদি এই ভিটামিন সি থাকে তাহলে এই ভিটামিন সি আমাদের কি কাজে সাহায্য করে বলো? ভিটামিন সি সাধারণত আমাদের কি করে? আমাদের যে মাড়ি, এই মাড়িকে সুস্থ রাখে। আর কি করে? লোহিত কণিকা ও অনুচক্রিকা গঠনেও সাহায্য করে। কি কি বললাম? ভিটামিন সি আমাদের মাড়িকে সুস্থ রাখে, আর কি করে? আর লোহিত রক্তকণিকা আরবিসি ও অনুচক্রিকা বা প্লেটলেট গঠনেও সাহায্য করে। সব কটা ঠোঁটস্থ হওয়া চাই। বোঝা গেছে? আচ্ছা, এরপরে বলছে অভাবজনিত লক্ষণ। যদি ভিটামিন সি এর অভাব হয় তাহলে কি রোগ হবে? আমরা জানি দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি স্কারভি। কি বলে? স্কারভি ডিজিজ বা স্কারভি রোগ। স্কারভি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে লাস্ট বাট নট লিস্ট ভিটামিন বি কমপ্লেক্স। কি পড়বো? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স কেন বলছি? কারণ ভিটামিন বি কমপ্লেক্স এই কারণেই বলছি, অনেকগুলো ভিটামিন সাব ক্লাস থাকে এর, তাদেরকে যুক্ত হয়ে এই ভিটামিনটা তৈরি হয়। যেমন বি কমপ্লেক্সের মধ্যে কে কে আছে? বি কমপ্লেক্সের মধ্যে আছে ভিটামিন বি1। ভিটামিন বি1, বি1 এর রাসায়নিক নাম কি? এখানে দেখো, প্রথমে রাসায়নিক নাম লিখবো, তারপরে তার অভাবে কী রোগ হয় সেটা লিখবো, এরকম করে আমরা করব। প্রথমে হচ্ছে ভিটামিন বি1 রাসায়নিক নাম, আর অভাব মানে এর অভাবে কী রোগ হয় সেটা লিখবো, অভাব। হয়েছে? এক এক করে শুরু করা যাক। ভিটামিন যে বি1 বলছি, এই ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? এই ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে, বলো, থায়ামিন। কি বললাম? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন।
এর অভাবে কী রোগ হয়? যদি ভিটামিন বি ওয়ানের অভাব হয় তাহলে কী রোগ হবে? বেরি বেরি। ভিটামিন বি ওয়ানের অভাবে কী রোগ হবে? বেরি বেরি। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসবে কি? তারপরে আসবে কটা ভিটামিন এর কমপ্লেক্স কী কী নিয়ে তৈরি, এগুলো একটু লিখে নিচ্ছে। ভিটামিন বি ওয়ান, তারপরে ভিটামিন বি টু, তারপরে ভিটামিন বি থ্রি, 4, 9, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি নাইন, আর ভিটামিন বি টুয়েলভ। টোটাল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। কী কী বললাম? বি ওয়ান, বি টু, বি থ্রি, 4, 9, 5, 6, 5, 6, এখানে 7 হবে, 7, 9 আর 12, 9 আর 12 তাহলে ধরলো না, এখানে ভিটামিন বি টুয়েলভ হবে। বুঝা গেছে? আচ্ছা, কী কী বললাম? প্রথমে আছে ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থায়ামিন, অভাবজনিত লক্ষণ বেরি। ভিটামিন বি টু, বি টু এর রাসায়নিক নাম কি? বি টু এর রাসায়নিক নাম হবে রাইবোফ্ল্যাভিন। এর অভাবজনিত লক্ষণ কী হবে? এই রাইবোফ্লাভিন, ভিটামিন বি টু এর অভাবজনিত লক্ষণ সাধারণত নর্মাল ডিজিজ হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট নয়। এবার আমাদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন বি ওয়ানের অভাবে কী হয়? বেরি বেরি, ওগুলো মনে রাখতে হবে। বি থ্রি, বি থ্রির রাসায়নিক নাম কি? বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। বি থ্রির রাসায়নিক নাম কি বললাম? বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এর অভাবজনিত লক্ষণ কি? এর অভাবে কী রোগ হয়? বি থ্রি হচ্ছে, একে বলে পিপি ফ্যাক্টর বলে, কারণ কি? পেলিগ্রা রোগ হয় এর অভাবে, পেলেগ্রা, এটা একটু মনে রাখবে। বোঝা গেছে? ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি ফাইভ রাসায়নিক নাম কি? ভিটামিন বি ফাইভ রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। কি বললাম? প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন। বি সিক্স বা পাইরিডক্সিন এর রাসায়নিকভাবে কী রোগ হয়? এর অভাবে কী রোগ হয়? এর অভাবে গ্লসাইটিস হয়, মানে সোয়েলিং, জিভ সোয়েলিং হয়ে যায়, ফুলে যাবে, আমাদের জিভটা ফুলে যায়, কি বলে? গ্লসাইটিস। গ্লসাইটিস। তারপরে আছে ভিটামিন বি সেভেন। বি সেভেনের রাসায়নিক নাম কি? বায়োটিন। তারপর হচ্ছে বি নাইন। বি নাইনের রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড মানে কার কথা বলছে? আয়রনের কথা বলছে। তাহলে এর অভাবে কী রোগ হবে? আয়রনের অভাবে কী রোগ হয়? আমরা জানি নর্মাল অ্যানিমিয়া রোগ হয়। বোঝা গেছে? তাহলে এই রোগ, এই রাসায়নিক নামগুলো তো সবকটা মনে রাখতে হবে, কিন্তু রোগগুলো স্পেসিফিক মনে রাখতে হবে। যেমন বি ওয়ানের ফলে বেরি বেরি হয়, বি থ্রির ফলে পেলেগ্রা হয়, বি সিক্সের ফলে গ্লসাইটিস হয়, আর বি নাইনের ফলে অ্যানিমিয়া হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা থেকে গেছে সেটা হচ্ছে বি টুয়েলভ। কী বললাম? বি টুয়েলভ। আচ্ছা, আমি উপরেরটাকে মুছে দিয়ে বি টুয়েলভটা হবে। বি টুয়েলভ কী হবে? একটা থেকে গেছিলো, যেটা হচ্ছে বি টুয়েলভ। বি, ভিটামিন বি টুয়েলভ, যার রাসায়নিক নাম কি? ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে, বলো? সায়ানোকোবালামিন। কি বললাম? সায়ানোকোবালামিন। এর অভাবে কী রোগ হয়? পারনেসিয়াস অ্যানিমিয়া। পারনেসিয়াস অ্যানিমিয়া মনে রাখবে। আর কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কার হবে? ভিটামিন বি টুয়েলভ, যাকে কী বলে? সায়ানোপ্রোবালামিন। এই ভিটামিন বি টুয়েলভ কোথায় সংশ্লেষিত হয়? অন্ত্রে সংশ্লেষিত হয়। বোঝা গেছে?
চলো আমরা মোটামুটি ভিটামিন বি না ভিটামিন পুরো ভিটামিন তার অভাবজনিত লক্ষণ রাসায়নিক নাম এগুলো করে নিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, এগুলো যেন তোমাদের একদম ঠোঁটস্থ থাকে। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো বিভিন্ন খনিজ মৌল। জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য এই খনিজ মৌল অপরিহার্য। কি বললাম? খনিজ মৌল পড়বো, খনিজ মৌল। জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য এই খনিজ মৌল অপরিহার্য। এই জীবের এই খনিজ মৌল দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। কি বললাম? একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। মাইক্রো এলিমেন্ট মেজর এলিমেন্ট যাকে বলে, আর একটা হচ্ছে মাইনর এলিমেন্ট, এরকমও বলতে পারি। ঠিক আছে, ম্যাক্রো মাইক্রো বা মেজর আর মাইনর। কি বললাম? মেজর এলিমেন্ট, মেজর মানে যেগুলো প্রধান, আর মাইনর হলো অপ্রধান, মাইনর এলিমেন্ট। এখানে আর একটা নাম মনে রাখবে, এই মেজরকে ম্যাক্রো এলিমেন্ট বলে, মাইনরকে মাইক্রো এলিমেন্ট বলে, এটাও মনে রাখতে পারো। আর একটা মনে রাখবে, এই মাইনর এলিমেন্টের আর একটা নাম হচ্ছে ট্রেস এলিমেন্ট। কি বললাম? ট্রেস এলিমেন্ট। অনেক সময় দিয়ে দিবে ট্রেস এলিমেন্ট কি, তাহলে মনে রাখতে হবে। তাহলে মাইনর মেজর এলিমেন্ট কি কি? যে সমস্ত মৌল জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য একান্ত প্রয়োজনীয়, এবং সবচেয়ে বেশি দুটোই একান্ত প্রয়োজনীয়। স্বাভাবিক বৃদ্ধির জন্য এটাও প্রয়োজন, এটাও প্রয়োজন, কিন্তু যেটা বেশি প্রয়োজন সেটা মেজর, যেটা কম প্রয়োজন সেটা হচ্ছে মাইনর এলিমেন্ট। বোঝা গেছে? কি বললাম? মেজর এলিমেন্ট হচ্ছে তাদের কি বলবো, যারা জীবের বৃদ্ধি ও পুষ্টির জন্য অধিক মাত্রায় প্রয়োজন। জীবের বৃদ্ধি ও পুষ্টির জন্য অধিক মাত্রায় প্রয়োজন। আর এটা মাইনরটা কি হবে? মাইনরটা স্বল্প মাত্রার প্রয়োজন। জীবের বৃদ্ধি ও পুষ্টির জন্য স্বল্প মাত্রার প্রয়োজন। বোঝা গেছে? এদের এক্সাম্পল আছে। মেজরের এক্সাম্পল কি হবে? মনে রাখবে, চোন, স্প্যাক্কা, ম্যাক, এই কটা হচ্ছে মেজর এলিমেন্ট। এদেরকে বাদ দিয়ে যত এলিমেন্ট আছে সব হচ্ছে মাইনর এলিমেন্ট। মনে কি রাখবে বললাম? চোন, স্প্যাক্কা, ম্যাক। কি বললাম? আরও বলছি, চোন, স্প্যাক্কা, ম্যাক। CHON, চোন, স্প্যাক্কা, SPKCA, স্প্যাক্কা, ম্যাক, MG। এর মধ্যে সব মেজর এলিমেন্ট আছে। কিভাবে? সি কার্বন, H হাইড্রোজেন, O অক্সিজেন, N নাইট্রোজেন, S সালফার, K পটাশিয়াম, Ca ক্যালসিয়াম, Ca ক্যালসিয়াম, আর Mg আমরা জানি কি ম্যাগনেসিয়াম। বোঝা গেছে কি কি হলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। 1 2 3 4 5 6 7, এই আটটা হচ্ছে কি? এই আটটা হচ্ছে কি মেজর এলিমেন্ট। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো বাদ দিয়ে যত এলিমেন্ট আছে সব হচ্ছে মাইনর এলিমেন্ট। মনে রাখবে কি হবে? চোন, স্প্যাক্কা, ম্যাক, এটা হচ্ছে মেজর। চোন, স্প্যাক্কা, ম্যাক, এগুলো বাদ দিয়ে যত এলিমেন্ট সব হচ্ছে মাইনর। ফর এক্সাম্পল, কিছু মাইনর এলিমেন্ট আমি যদি লিখি, যেমন বোরন, মলিবডিনাম, জিঙ্ক, এগুলো সব কি হবে? এগুলো সব হচ্ছে অ্যাটসেট্রা, এসব হচ্ছে মাইনর। শুধু এটা তো অনেকগুলো, এগুলো তো অনেকগুলো আছে, মনে থাকবে না, শুধু এইটাই মনে রাখবে, চোন, স্প্যাক্কা, ম্যাক, এটা হচ্ছে মেজর। এগুলো বাদ দিয়ে যা এলিমেন্ট সব হচ্ছে মাইনর। সিম্পল। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অপশন থাকলে এগুলো সব হবে মেজর। এগুলো বাদ দিয়ে যা থাকবে সব কি হবে? মাইনর। বোঝা গেছে? এরপরে আমরা কি করব? এরপরে আমরা বলবো কিছু মৌল এবং তার ভূমিকা কি। স্পেসিফিক এতগুলো এলিমেন্ট বা খনিজ মৌল মনে রাখার দরকার নেই, কিছু স্পেসিফিক কিছু এলিমেন্ট আছে, এগুলোকে আমাদেরকে মনে রাখা একান্ত জরুরি। তার মধ্যে আছে লোহা।
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো কিছু গোতাগতক আমরা মনে রাখবো। যেমন ধরো প্রথমে আমরা যদি বলি কিছু লোহা যদি কথা বলি, আমি লোহা কি মেজর না মাইনর? লোহা মাইনর। আমি বলেছি জোন্স প্যাক্কা ম্যাক্সওয়েল যাই হবে সবই মাইনর, তাহলে লোহা হচ্ছে মাইনর। যেমন লোহা ভূমিকা কি, কিছু স্পেসিফিক আমরা মনে রাখবো। ধরো সাপোজ লোহা যদি বলি আমি, লোহা কী করে, লোহার ভূমিকা কি, লোহার পয়েন্টগুলো কী হবে, লোহার ভূমিকা কি, লোহা কী গঠনে সাহায্য করে, হিমোগ্লোবিন গঠন করে। লোহা কী করে, হিমোগ্লোবিন গঠন করে। আমরা জানি হিমোগ্লোবিনের উপাদান হচ্ছে ফেরিয়াম বা লোহা হিমোগ্লোবিন গঠন করে। আর কী করতে সাহায্য করে লোহা, হিমোগ্লোবিন গঠন করে, তার মানে কি লোহিত রক্তকণিকা সৃষ্টি বা আরবিসিতে সাহায্য করে, আরবিসি সৃষ্টি। আর কি করে লোহা, সাইটোক্রোম একটা উৎসেচক, আমরা পড়ব সাইটোক্রোম উৎসেচক, এই সাইটোক্রোম উৎসেচক গঠনে সাহায্য করে। তাহলে এবার বলো, লোহা হিমোগ্লোবিন গঠন করে, আরবিসি সৃষ্টি করে, সাইটোক্রোম গঠন। তাহলে যদি লোহার অভাবে তাহলে কি হবে, অ্যানিমিয়া হবে, কারণ হিমোগ্লোবিন গঠন করছে। যদি লোহার অভাব হয়ে যায়, হিমোগ্লোবিন গঠন হচ্ছে না, আরবিসি তৈরি হচ্ছে না, তার মানে কি রক্তের অভাব হবে, তার মানে এর অভাবে কি হবে, লোহার যদি অভাব হয় তাহলে কি হবে, অভাব লক্ষণ যদি আমি লিখি, তাহলে লোহার হবে কি হবে, তাহলে লোহার হবে অ্যানিমিয়া হবে। কি হবে, অ্যানিমিয়া হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা মূল্য পড়বো কি, নেক্সট আমরা একটা মূল্য পড়বো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়োডিন। কি বললাম, আয়োডিন। আচ্ছা, আয়োডিন ম্যাক্রো না মাইক্রো, আয়োডিন মাইক্রো এলিমেন্ট। কেন কি, এই জোন্স প্যাক্কা ম্যাগের মধ্যে পড়ছে না, তার মানে এটা মাইনর বা মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। বোঝা গেছে? এই আয়োডিন কি করে, ভূমিকা কি, আয়োডিন থাইরক্সিন হরমোন গঠনে সাহায্য করে। আয়োডিনের ভূমিকা কি, আয়োডিন, এই যে আয়োডিন বলছি, আয়োডিন কাজ করে থাইরক্সিন যে হরমোন রয়েছে, সেই থাইরক্সিনের গঠনে সাহায্য করে। আর কি করে আয়োডিন, তাহলে যদি আয়োডিনের অভাব হয় তাহলে থাইরক্সিন হরমোন গঠন হচ্ছে না, তাহলে থাইরক্সিন হরমোন গলগণ্ড রোগের সাথে সম্পর্কিত, তার মানে অবজনিত লক্ষণ কী হবে, গলগণ্ড। থাইরক্সিনের অবজনিত লক্ষণ কী হবে, গলগণ্ড। বোঝা গেছে? আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট আমরা করবো, সেটা হচ্ছে ফ্লোরিন। কি বললাম, ফ্লোরিন। ফ্লোরিন, ফ্লোরিন কিসে সাহায্য করে আমাদের, এই ফ্লোরিন সাধারণত দাঁতের যে এনামেল আছে, দাঁতের যে এনামেল রয়েছে, দাঁতের মধ্যে উপাদান, সেই দাঁতের এনামেল গঠনে সাহায্য করে। দাঁতের এনামেল গঠন। তাহলে যদি এর অভাব হয় তাহলে কী রোগ হবে, এর অভাবে হবে কি, দাঁতের অভাবে, ফ্লোরিনের অভাবে কি হবে, ফ্লোরিনের অভাবে আমাদের দন্তক্ষয় হবে, দাঁত ক্ষয়ে যাবে। তাই তো? এরপর আমরা কি পড়বো, এরপর আমরা একটা ইম্পর্টেন্ট মৌল পড়বো, সেই মৌলটার নাম কি, এরপর আমরা একটা ইম্পর্টেন্ট মৌল পড়বো, সেই মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কি বললাম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিসে সাহায্য করে, প্রথমত ম্যাগনেসিয়াম আমাদের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে। ম্যাগনেসিয়াম ধাতব মৌল, এই ধাতব আয়ন হিসেবে, ধাতব মেটালিক আয়ন হিসেবে কাজ করে। এগুলো কী হয়, কোফ্যাক্টর রূপে কাজ করে, উৎসেচকের সাথে যুক্ত হয়, কোফ্যাক্টর রূপে কাজ করে এবং উৎসেচকের সক্রিয়তাকে ঠিক রাখে, উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে। আর কি করতে পারে ম্যাগনেসিয়াম,
ক্লোরোফিল গঠনে সাহায্য করে। আর কি করতে পারে ম্যাগনেসিয়াম? আর ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর রূপে কাজ করে, অ্যাক্টিভেটর, মেটাল অ্যাক্টিভেটর, উৎসেচকের অ্যাক্টিভেটর রূপে কাজ করে, কোফ্যাক্টর, তাই তো? কোফ্যাক্টর ও অ্যাক্টিভেটর রূপে কাজ করে উৎসেচকের। তাহলে যদি এর অভাব হয় তাহলে কি হবে? ক্লোরোসিস রোগ হতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যায়, ক্লোরোসিস রোগ। আর কি হতে পারে? আর কি হতে পারে? শারীরিক নর্মাল যে শারীরিক যে বিকলতা সেটা সৃষ্টি হবে। শারীরিক বিকলতা সৃষ্টি হতে পারে। বুঝা গেছে? চলো, ম্যাগনেসিয়াম হলো। এরপরে আমরা কি করব? ম্যাগনেসিয়ামের পরে আমরা করব ফসফরাস। কি করব? ফসফরাস। এই যে ফসফরাস, এই ফসফরাসের ভাবে কি হবে? এই যে ফসফরাস মৌলটা, এই ফসফরাসটা অস্থি, দাঁত, পেশি গঠনে সাহায্য করে। অস্থি, দাঁত ও পেশি গঠনে সাহায্য করে। এছাড়া ফসফরাস কি কাজে সাহায্য করে? এছাড়াও ফসফরাস আমাদের কি করে, যে নিউক্লিয় প্রোটিন, ফসফোপ্রোটিন, মানে এই যে ডিএনএ আরএনএ এই গঠনে সাহায্য করে। ডিএনএ ও আরএনএ, বিভিন্ন নিউক্লিয় প্রোটিন, ফসফোপ্রোটিন, আরএনএ গঠনে সাহায্য করে। তার উপাদান আমি জানি ফসফরিক অ্যাসিড রয়েছে। ফসফরাসের ভাবে কি হয়? অবজনিত লক্ষণ। যদি আমি ফসফরাস অবজনিত লক্ষণ দেখি তাহলে রিকেট হবে, অস্ট্রিওম্যালেসিয়া হবে। রিকেটটা ছোটদের হয়, বড়দের অস্ট্রিওম্যালেসিয়া অলরেডি আমরা জানি। এই সমস্ত রোগগুলো হতে পারে কার অভাবে? ফসফরাসের অভাবে। বুঝা গেছে? এরপর আমরা পড়বো ক্যালসিয়াম। কি পড়বো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে? এটাও সেই দাঁত, অস্থি গঠনে সাহায্য করে। এছাড়াও ক্যালসিয়াম কি করতে পারে? এছাড়াও ক্যালসিয়াম আমাদের বিভিন্ন হৃৎপিণ্ডের কার্যকরিতা, স্নায়ু উত্তেজনা থেকে বজায় রাখে। কি বললাম? ক্যালসিয়াম এছাড়া কি করতে পারে? হৃৎপিণ্ডের কার্যকরিতাকে বজায় রাখতে পারে। বজায় রাখে। বুঝা গেছে? এর অভাবজনিত লক্ষণে কি হবে? যদি ক্যালসিয়াম এর অভাবজনিত মানে অভাব হয় তাহলে কি হবে? এর ক্ষেত্রেও রিকেট, অস্ট্রিওম্যালেসিয়া হতে পারে, জাস্ট লাইক ফসফরাস। বোঝা গেছে? আর আমরা দুটো পড়বো, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। কি বললাম? সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়াম Na দ্বারা ডিকোড করা হয় সোডিয়ামকে। এর কি কাজ করে সাধারণত? সোডিয়াম সাধারণত হৃৎপিণ্ডের সংকোচনকে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের যে সংকোচন হয় সেই হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ। বোঝা গেছে? আর কি করে?
পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? অভাবে কি হবে? অভাব, যদি সোডিয়ামের অভাব হয় তাহলে কি হবে? সোডিয়ামের যদি অভাব হয় তাহলে পেশি, এই যে স্নায়ু, তার দৌর্বল্য তৈরি হবে, রক্ত তারল্য তৈরি হবে। স্নায়ু দুর্বল মানে স্নায়ু দুর্বল হয়ে যাবে, স্নায়ু দুর্বলতা হতে পারে। অথবা কি হতে পারে? রক্ত তারল্য মানে রক্ত তরল হয়ে যাবে। কার অভাবে? এগুলো সোডিয়ামের অভাবে। বোঝা গেছে? এরপর আমরা কি করব? এরপর আমরা করব লাস্ট বাট নট দ্য লিস্ট, পটাশিয়াম। কি করব? পটাশিয়াম। পটাশিয়াম, পটাশিয়ামকে কে দ্বারা ডিনোট করা হয়? আচ্ছা, এর গুরুত্ব কি? পটাশিয়াম কি করে সাধারণত? এই সাধারণত স্নায়ুকোষ গঠন করে, পেশি সংকোচন প্রতিহত করে, এই সমস্ত কাজগুলো করে। কি বললাম? স্নায়ুকোষ গঠন করে, আর কিতে সাহায্য করতে পারে? আর পটাশিয়াম পেশির যে সংকোচন হয় সেটাকে প্রতিহত করে। আমাদের পেশি সে সংকোচন হয় সেটাকে প্রতিহত করে। বোঝা গেছে? তাহলে এর অভাবে কি হবে? পটাশিয়ামের যদি অভাব হয়, যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কি হবে? যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে আমাদের স্নায়ু ও পেশির কর্মক্ষমতা হ্রাস পায়। স্নায়ু ও যে পেশি আছে সেই স্নায়ু ও পেশির কর্মক্ষমতাটা হ্রাস পায়। তো এই ছিল আমাদের বিভিন্ন খনিজ মৌল এবং তার ভূমিকা, এবং তার অভাবে কী রোগ হবে, আর ভিটামিন তার রাসায়নিক নাম, তার ভূমিকা, তার অভাবে কী হবে। আপাতত এইটা টপিকটা শেষ হলো, মানে আমরা পুরো একটা চ্যাপ্টার যেটা হচ্ছে বায়োমলিকিউলস বা জৈব অণু, সেটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা জিএনএম-এর আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে? আজ এই পর্যন্ত। তোমরা যারা নতুন আছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং তোমাদের যারা বন্ধুরা জিএনএম এর এক্সাম দিচ্ছে, জিএনএম জেএনফাস এক্সাম দিচ্ছে, সেই সমস্ত বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।